সকালের নরম রোদ তখনও ঝাঁসি শহরকে ঘুম ভাঙাতে পারেনি। আর ঠিক সেই সময়ই আমরা ঠিক করেছিলাম আজকে পুরোটা দিন আমরা কাটাবো ঝাঁসি থেকে 15 কিলোমিটার দূরে ওরছা নামক এক প্রাচীন রাজ্যে। সকালবেলায় একটা অটো ভাড়া করে নিলাম। রাস্তা প্রায় ফাঁকা, হালকা কুয়াশার চাদর মাটির গায়ে লেগে আছে। শহর ছাড়িয়ে গ্রাম্য পথ ধরে এগোতেই মনে হচ্ছিল আমরা যেন ধীরে ধীরে সময়ের পেছনে ফিরে যাচ্ছি। প্রায় 45 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম ওরছায়। ছোট্ট, শান্ত, অথচ ইতিহাসে ভরপুর এক শহর। প্রথমেই গেলাম রামরাজা মন্দিরে। এখানকার বিশেষত্বই হলো এখানে ভগবান রামকে রাজা হিসেবে পুজো করা হয়। মন্দিরে ঢুকতেই ভক্তদের কীর্তন, ঘণ্টাধ্বনি আর ধূপের গন্ধ এক অন্য আবহ তৈরি করেছিল। আমরাও পুজো দিলাম। মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে রানী গণেশ কুঁয়ারীর সেই কাহিনী, যিনি অযোধ্যা থেকে রামের বিগ্রহ নিয়ে এসেছিলেন। আর বিশ্বাস অনুযায়ী রাম এখানেই রাজা হয়ে স্থায়ী হন। রামরাজা মন্দির দর্শন করে আমরা চলে গেলাম তার উল্টো দিকেই অবস্থিত জাহাঙ্গীর মহলে। 1700 শতকের বুন্দেলা রাজা বীরসিংহ দেও এই প্রাসাদ তৈরি করেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের আগমনের সম্মানে। প্রথম জাহাঙ্গীর মহলের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলতে পারিনি, শুধু অবাক চোখে দেখেছি। বিশাল খিলান দরজা, লাল হলুদ পাথরের গাঁথনি আর আকাশ ছোঁয়া মিনারগুলো যেন নিঃশব্দে জানান দিচ্ছিল বয়ে পড়া ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। প্রাসাদে ঢুকতেই এক প্রশস্ত অঙ্গন, চারিদিকে সমানুপাতিক বারান্দা আর কক্ষ। হালকা রোদ পড়ে দেওয়ালে ছায়ার নকশা তৈরি করছিল। খুব ভালো করে এগুলো পর্যবেক্ষণ করতে করতে ভাবছিলাম 1605 সালে সেই মুহূর্তটা ঠিক কেমন ছিল, যখন বুন্দেলা রাজা বীরসিংহদেও মুঘল সম্রাট জাহাঙ্গীরের সম্মানে এই প্রাসাদ নির্মাণ করছিলেন। বলা হয় সম্রাটের এক রাতে থাকার জন্যই এত বিশাল আয়োজন। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে বুঝলাম এই মহল সৌন্দর্যের সঙ্গে কৌশলগতভাবেও তৈরি করা হয়েছে। উপরের বারান্দা থেকে পুরো ওরছা চোখের সামনে থাকে। দূরে সবুজ গাছ আর আকাশের নিচে ছড়িয়ে থাকা প্রাচীন স্থাপত্য। জাহাঙ্গীর মহল ঠিক যেন একটা সময়ের সেতু, যেখানে দাঁড়িয়ে বর্তমান আর অতীত হাত মিলিয়ে নেয়। জাহাঙ্গীর মহলে রাজকীয় জাঁকজমক পেরিয়ে পাশেই থাকা সাদামাটা মহল রাজমহলের সামনে দাঁড়ালাম। Favorite halls, courtyard of Diwan Khas, first and second floor, ground floor room, and the south wing are inside the Rajamahal. প্রথম দেখায় রাজামহলকে বেশ সাদামাটা মনে হয়েছিল, কিন্তু ভেতরে পা রাখতেই বুঝলাম আসল চমক লুকিয়ে আছে এই মহলের দেওয়ালের গায়ে। প্রবেশ করতেই এক চত্বর, চারিদিকে বারান্দা আর ওপরে উঠতে সরু সিঁড়ি। আলো একটু ম্লান, বাতাসে পুরো চুন সুরকির গন্ধ, কিন্তু চোখ ধীরে ধীরে অভ্যস্ত হতেই দেওয়ালগুলো জীবন্ত হয়ে উঠল। রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, রঙিন ফ্রেস্কোতে আঁকা অসংখ্য দৃশ্য। এই মহলটি 1600 শতকে বুন্দেলা শাসকদের আবাস হিসেবে তৈরি হয়েছিল। প্রতিটি ঘরের ছাদ আর দেওয়ালে যে সূক্ষ্ম চিত্রকলা তা শুধু ধর্মীয় গল্প নয়,
সেই সময় সংস্কৃতি, পোশাক, সঙ্গীত, যুদ্ধ আর রাজজীবনের ঝলকও তুলে ধরে। একটি কক্ষে দাঁড়িয়ে দেখেছিলাম নীল আকাশের পটভূমিতে দেবদেবীর ছবি। রঙগুলো শতাব্দী পেরিয়েও এত উজ্জ্বল। ভাবছিলাম কত শিল্পীর হাতের স্পর্শ, কত দিনের পরিশ্রম লুকিয়ে আছে এই দেওয়ালে। রাজামহলে একটা শিক্ষণীয় ব্যাপার আছে, যেমন সব সৌন্দর্য বাইরে থেকে চোখে পড়ে না, কখনো কখনো গভীরে ঢুকতে হয়, ধীরে ধীরে দেখতে হয়, তবে ইতিহাস তার রং খুলে দেয়। মহল দেখা শেষ করে আমরা গিয়ে পৌঁছালাম চতুর্ভুজ মন্দিরের সামনে। প্রথমেই মাথা উঁচু করে তাকাতে হলো। এত উঁচু যেন মন্দিরটি আকাশকেই ছুঁতে চাইছে। দূর থেকে দেখলে প্রাসাদের মতো লাগে, কিন্তু কাছে গেলে বোঝা যায় এ এক স্থাপত্যে পরিপূর্ণ মন্দির। ১৬০০ শতকে বুন্দেলা রাজা মধুকর শাহ এই মন্দির নির্মাণ করেছিলেন। মূলত এখানে ভগবান রামের বিগ্রহ প্রতিষ্ঠার কথা ছিল, কিন্তু সেই বিগ্রহ পরে রামরাজা মন্দিরে স্থাপিত হয়। মন্দিরে ঢোকার আগে খাড়া সিঁড়ি বেয়ে উঠতে হয়। উঠতে উঠতে শ্বাস একটু ভারী হয়ে আসে, কিন্তু ওপরে পৌঁছে যে দৃশ্য দেখা যায় তা সব ক্লান্তি ভুলিয়ে দেয়। বিশাল খোলা হল, উঁচু ছাদ আর চারিদিকে প্রতিধ্বনি। কেউ ধীরে কথা বললেও শব্দ দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। মন্দিরের ভেতরে মোটা স্তম্ভ, উঁচু খিলান আর জানালা দিয়ে ঢুকে পড়া আলো মন্দিরটিকে এক রহস্যময় আবহ দেয়। চতুর্ভুজ মন্দির থেকে আমি একটা জিনিস শিখেছি, কখনো কখনো অসম্পূর্ণতাও সুন্দর। যে বিগ্রহের জন্য এই বিশাল মন্দির নির্মিত হয়েছিল, তিনি এখানে না থাকলেও স্থানটি আজও ভক্তি, স্থাপত্য আর ইতিহাসের শক্তিতে পরিপূর্ণ। এই দিনের আলো শেষ হওয়ার কিছুটা সময় আগে আমরা গিয়ে পৌঁছালাম বেতোয়া নদীর তীরে সারি সারি গম্বুজওয়ালা স্থাপত্য ছত্রিশে। ছত্রি মানেই রাজাদের স্মৃতিসৌধ। বুন্দেলা শাসকদের স্মরণে এই সমাধিগুলি তৈরি করা হয়েছিল। আমরা ধীরে ধীরে ভেতরের দিকে ঢুকলাম। ভেতরটা বেশ ঠান্ডা, নীরব। কোথাও কোনো মূর্তি নেই, কোনো জাঁকজমকও নেই, তবু এক অদ্ভুত গাম্ভীর্য এখানকার বাতাসে ছড়িয়েছিল। ছত্রি থেকে আমি একটা জিনিস উপলব্ধি করেছিলাম, জীবন যতই বড় হোক, শেষে তা স্মৃতির মধ্যেই বেঁচে থাকে। আর সেই স্মৃতিগুলি যদি এমন প্রকৃতির কোলে জায়গা পায়, তবে তা হয়ে ওঠে অনন্ত। ছত্রি পরিদর্শন শেষ করে আমরা গিয়ে বসলাম বেতোয়া নদীর তীরে। হালকা বাতাস, জলের শব্দ আর আমার পাশে আমার প্রিয় ভ্রমণ সঙ্গীরা। গল্প, হাসি আর নিঃশব্দে প্রকৃতিকে অনুভব করা, এই মুহূর্তগুলোই ভ্রমণের আসল সম্পদ আমার কাছে।
ওরছার মাধ্যমে আমরা পৌঁছে গেছিলাম কয়েকশো বছরের ইতিহাসের কাছে। অনুভব করলাম রাজকীয় অতীত আর প্রকৃতির চিরন্তন সৌন্দর্য।